108 মেগাপিক্সেলের সেন্সর, অ্যামোলেড প্যানেল ডিসপ্লে, সাথে থাকছে 90 হার্জের রিফ্রেশ রেট। এর বাইরেও আবার থাকছে 5000 mAh এর ব্যাটারি। এই সব কিছু থাকা সত্ত্বেও কেন Realme 9 কে একটি ওভার প্রাইস ফোন বলা হচ্ছে, সেটার উত্তর হয়তো আজকের ভিডিওতে আপনারা পেয়ে যাবেন। অ্যান্ড পুরো ভিডিও জুড়ে থাকছে আমি মাইন, আপনারা দেখছেন টেকটক উইথ মাইন। ভিডিও শুরু হওয়ার আগে যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। তো ভিউয়ার্স, ফার্স্টে যদি এর লুকসটার দিকে আপনারা তাকান, খুবই অসাম লুকসের একটি ফোন। অনেস্টলি বলতে গেলে আমার কাছে আসলে এই ডিজাইনটা খুবই ভালো লেগেছে। এর 3টি কালার ভ্যারিয়েন্ট রয়েছে, একটা হচ্ছে এই গোল্ডেন, আরেকটা হচ্ছে হোয়াইট এবং আরেকটা সম্ভবত ব্ল্যাক। মূলত এই 3টা কালারের মধ্যে আমার কাছে গোল্ডেন কালারটাই খুবই পছন্দ হয়েছে। এর রেয়ার প্যানেলটা কিন্তু ফুললি প্লাস্টিক বিল্ডের এবং বলতে গেলে খুবই হ্যান্ডি একটি ফোন। এক হাতে ইউজ করতেও খুব একটা সমস্যা ফেস করতে হবে না। এর ওয়েট হচ্ছে অ্যারাউন্ড 178 গ্রাম এবং এর থিকনেস করা হয়েছে 8 মিলিমিটারের। সো প্রথমে বলছিলাম যে এটা খুব হ্যান্ডি একটি ফোন। সো আপনাদের কাছে হয়তো এর লুকস অ্যান্ড বিল্ড কোয়ালিটিটা আসলেই ভালো লাগবে। রাইট সাইডে থাকছে এর পাওয়ার বাটন, লেফট সাইডে থাকছে এর ভলিউম কি রকার এবং তার একটু উপরেই থাকছে এর সিম কার্ড স্লট, যেখানে আপনারা দুটো সিমের পাশাপাশি একটি এসডি কার্ডও ইউজ করতে পারবেন। উপরে থাকছে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক, নিচে আসলে পেয়ে যাবেন ইউএসবি টাইপ সি চার্জিং পোর্ট, প্রাইমারি নয়েজ ক্যান্সেলেশন মাইক, 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক এবং স্পিকার গ্রিল। এখানে কিন্তু কোনো প্রকার স্টেরিও স্পিকার থাকছে না, বাট তাও এর স্পিকার কোয়ালিটিটা খুবই ভালো, বেশ লাউড এবং একটা ভালো সাউন্ডই পেয়ে যাবেন। এর ডিসপ্লে প্রোডাকশন হিসেবে থাকছে কর্নিয়া গরিলা গ্লাস 5। ডিসপ্লে নিয়ে যেহেতু কথা চলে আসলো, সো বলতেই হয় এখানে ইউজ করা হয়েছে 6.4 ইঞ্চের ফুল এইচডি প্লাস রেজলিউশনের একটি অ্যামোলেড ডিসপ্লে, যেটাতে 90 হার্জের রিফ্রেশ রেট থাকছে এবং এর পিক ব্রাইটনেস হচ্ছে 1000 নিটস। পিক ব্রাইটনেস 1000 নিটস হওয়াতে আউটডোরে তেমন একটা প্রবলেম ফেস করতে হবে না, ডিরেক্ট সানলাইটেও বেশ ভালো একটা পারফরমেন্সই ধরে রাখতে পারে। এর পিপিআই ডেনসিটি হচ্ছে 411 অ্যান্ড বলতে গেলে এর ডিসপ্লে কোয়ালিটিটা খুবই ভালো, বেশ ডিসেন্ট এবং খুব পাঞ্চি একটা কালার দেয়, যেটা অনেকের কাছেই হয়তো ভালো লাগবে। এবং আরেকটি বিষয়, যারা এই ফোন দিয়ে কন্টেন্ট প্লে করবেন তাদের জন্য কিন্তু এর ডিসপ্লেটা খুবই ভালো। অ্যান্ড আরেকটি বিষয়, 90 হার্জ রিফ্রেশ রেট থাকার ফলে কিন্তু এটা থেকে টাচ রেসপন্স প্লাস হচ্ছে মাল্টিটাস্কিং সব কিছু মিলে বেশ ভালো একটা পারফরমেন্স পেয়ে যাবেন। অ্যান্ড এটা কিন্তু 90 হার্জ পুশ করতে পারছে, যেটা আমরা বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছি। সো এর ডিসপ্লে কোয়ালিটিটা খুবই ভালো। পারফরমেন্স নিয়ে যদি কথা বলি, যেটা হচ্ছে এই ফোনের সব থেকে বড় সমস্যা, এর আউট অফ দ্য বক্স পেয়ে যাবেন অ্যান্ড্রয়েড 12, যার ব্যাকএন্ডে থাকছে Realme UI 3.0। চিপসেট হিসেবে এখানে ইউজ করা হয়েছে Qualcomm Snapdragon 680 4G চিপসেট, যা একটি 6 ন্যানোমিটার বেসড অক্টা-কোর প্রসেসর এবং এর ক্লক স্পিড হচ্ছে 2.4 গিগাহার্টজ। জিপিইউ হিসেবে এখানে ইউজ করা হয়েছে Adreno 610। ফার্স্টে যদি এর ইউআই নিয়ে কথা বলি, এর ইউআইটা অ্যান্ড্রয়েড 12 এর সাথে মিশে বেশ কাস্টমাইজড এবং একটা পারফেক্ট ইউআই বলা যায়। বাট আপনারা এখানে বেশ কিছু ব্লুটার পেয়ে যাবেন, যেগুলো আপনারা চাইলে আনইনস্টল করে নিতে পারবেন। বাট আমার কাছে যেটা মনে হচ্ছে যে এই ব্লুটারগুলো যদি না থাকতো তাহলে হয়তো এই ইউআইটা আরও সুন্দর দেখাতো। কথায় আসা যাক চিপসেটে, এখানে স্ন্যাপড্রাগন 680 চিপসেটটা ইউজ করা হয়েছে, যেটা আমরা বেশ কিছু ফোনে ইউজ হতে দেখেছি সম্প্রতি। সো এটার পারফরমেন্সটা আমি খারাপ বলবো না, বাট যখন বাজেট আসবে 26,000 টাকা বা 27,000 টাকা, অর্থাৎ এই ফোনটা কিন্তু 26,990 টাকায় বাংলাদেশের বাজারে লঞ্চ হয়েছে, যেটা হচ্ছে এর 128 জিবির ভ্যারিয়েন্ট। সো এই 27,000 টাকা বাজেটের একটি ফোন নিয়ে যদি কথা বলি, সেক্ষেত্রে কিন্তু 680 চিপসেটটা একেবারেই ম্যাচিং করে না। অ্যান্ড এটা কিন্তু মোটেই একটা হেভি টাস্কিংয়ের চিপসেট না। সো বাংলাদেশের প্রেক্ষাপটে যখন মানুষ একটি 26,000 কিংবা 27,000 টাকা দামের ফোন কিনবে, তখন কিন্তু তারা এটা দিয়ে একটা হেভি ইউজ পারফরমেন্সই আশা করবে, যেটা হয়তো Realme 9 আমাদেরকে এই সময় দিতে পারছে না। देखा आपने लापरवाही का नतीजा है। সো এর পারফরমেন্স নিয়ে যদি বলতে হয়, ডে টু ডে টাস্কিং প্লাস হচ্ছে অ্যাপ ওপেনিং ক্লোজিং সব কিছুই মোটামুটি ভালোই পুশ করতে পারছিল। বাট এর যে গেমিং পারফরমেন্স নিয়ে যদি বলি, এর গেমিং পারফরমেন্সটা তেমন একটা ভালো পাবেন না, যেহেতু আমি ফার্স্টেই বলেছি এটা কোনো গেমিং চিপসেট না। এর গেমিংয়ে আপনারা পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি এইসব টাইপের গেম খেলতে পারবেন। বাট আপনারা যখন একটু লং টার্ম গেমিং করবেন, তখন হয়তো ফ্রেম ড্রপ কিংবা কিছু কিছু জায়গায় অ্যাকশন মোমেন্টে আপনারা হ্যাং কিংবা ল্যাকেন্সি দেখতে পারবেন, যেটা অবশ্যই আমরা রিয়েলমির মতো একটি ব্র্যান্ডের কাছে আশা করি না। অ্যান্ড আরেকটা ভালো বিষয় যদি বলে নিই, সেটা হচ্ছে এই গেমটা লং টার্ম গেমিংয়ের ফলেও তেমন একটা হিট আপ হয় না, যেটা অবশ্যই একটা ভালো দিক। বাট এটার পারফরমেন্স অনেকটাই ড্রপ করে, যেটা আমরা বিভিন্ন গেমের সোর্স থেকে জানতে পেরেছি। এর র্যাম টাইপ হিসেবে থাকছে LPDDR4X এবং এর স্টোরেজ টাইপ হিসেবে থাকছে UFS 2.2। তো এবার ক্যামেরা সেকশন নিয়ে বলা যাক, যেটাকে রিয়েলমি সব থেকে বেশি হাইলাইটেড করছে। এর ক্যামেরাতে থাকছে ট্রিপল ক্যামেরা সেট আপ, যার মেন ক্যামেরা হিসেবে থাকছে 108 মেগাপিক্সেলের একটি মেন শুটার, যেটা একেবারেই প্রথম রিয়েলমির এই ফোনটাতে ইউজ করা হয়েছে, যেটা হচ্ছে স্যামসাংয়ের একটি সেন্সর। আমার নামটা ঠিক মনে নেই, বাট আমি ভিডিওতে লিখে দিব। আরেকটা হচ্ছে 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা এবং 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো শুটার।
আমার কাছে এখানে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো শুটারটা খুব একটা ভালো লাগেনি, এখানে 5 মেগাপিক্সেল কিংবা এই সেন্সরটা না দিলেই হয়তো বেটার হতো। এই 108 মেগাপিক্সেলের সেন্সরটা আপনার ছবিকে খুব ওভার স্যাচুরেটেড করে দিবে, প্লাস হচ্ছে কন্ট্রাস্ট খুব একটা বাড়িয়ে দেবে, যেটা অনেকের কাছে হয়তো ভালো লাগে, বাট আমার কাছে এরকম ওভার এক্সপোজ ছবি খুব একটা ভালো লাগে না। বাট এই ক্যামেরার পারফরমেন্স খুব একটা খারাপ নয়, আপনারা খুব ভালো ধরনের একটা পারফরমেন্স পেয়ে যাবেন। খুব লাইট এবং শার্পনেস ডিটেলস ধরে রাখতে পারলেও এই ছবিটা খুব একটা কন্ট্রাস্টি হয়ে যায়, প্লাস হচ্ছে আমি আগেই বললাম ওভার কন্ট্রাস্টি হয়ে যায়, যেটা অনেকের কাছে হয়তো ভালো লাগবে না। আরেকটা খারাপ বিষয়, এই ফোনে আপনারা শুধুমাত্র 1080p 30fps এ রেকর্ড করতে পারবেন, যেটাতে কোনো প্রকার স্ট্যাবিলাইজেশন নেই। সো এখানে অবশ্যই 60fps অপশনটা রাখা উচিত ছিল। ফ্রন্ট প্যানেলে থাকছে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, যেটাতে আপনারা শুধুমাত্র 1080p 30fps এ রেকর্ড করতে পারবেন, অ্যান্ড এর ফ্রন্ট ক্যামেরাটা একেবারে এভারেজ বলা যায়। এই ফোনে থাকছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটা খুবই ফাস্ট এবং অ্যাকুরেট বলা যায়। এবার যদি ব্যাটারি নিয়ে কথা বলি, এই ফোনে থাকছে 5000 mAh ব্যাটারি ব্যাকআপ, যেটাকে চার্জ দেওয়ার জন্য বক্সে প্রোভাইড করা হচ্ছে 33 ওয়াটের ফাস্ট চার্জার। অ্যান্ড কোম্পানি দাবি করেছে যে 31 মিনিটে এই ফোনটা 50% চার্জ করতে সক্ষম, এবং 75 মিনিটে অর্থাৎ 1 ঘন্টা 15 মিনিটে আপনারা এই ফোনটা ফুললি চার্জ করতে পারবেন 0 to 100%। অবশ্যই এটা একটা ভালো দিক, অ্যান্ড আমি অবশ্যই বলবো ব্যাটারি নিয়ে নো কমপ্লেন। এবং এখানে যে চিপসেটটা ইউজ করা হয়েছে সেটা হচ্ছে 6 ন্যানোমিটার বেস্ট একটি চিপসেট, সো ব্যাটারি ব্যাকআপটা খুব ভালো পাবেন। একদিনের অধিক সময় যারা রেগুলার ইউজার রয়েছেন ব্যাকআপ পেয়ে যাবেন, অ্যান্ড যারা হেভি ইউজার রয়েছেন তারা একদিনের মতো ব্যাকআপ অনায়াসে পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, এই ছিল এই ফোনটার ফুল স্পেসিফিকেশন এবং রিভিউ। তো এবার আসা যাক এই ফোনটার ওভারঅল পারফরমেন্স নিয়ে। এই ফোনটার মেইন যে প্রবলেম সেটা হচ্ছে এর চিপসেটে, অ্যান্ড আমি অবশ্যই সাজেস্ট করবো যারা হেভি গেমার কিংবা হেভি ইউজার রয়েছেন তাদের জন্য হয়তো এই ফোনটা না, তারা অন্য কোনো অপশন দেখতে পারেন। বাজারে অনেক ফোন রয়েছে, অ্যান্ড এই ফোনটার প্রাইস বাংলাদেশে 26,990 টাকায় লঞ্চ হয়েছে, অলমোস্ট 27,000 টাকা। সো আমি আজকে আপনাদের কাছে জানতে চাবো যে 27,000 টাকা বাজেটে এই ফোনটা আপনাদের জন্য কেনা ঠিক হবে কি না। আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন এবং ভিডিও সম্পর্কিত যে কোনো প্রশ্ন কমেন্টে জানাতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।